সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের এই অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, তাছাড়া ইউটিউব এবং ফেসবুকেও এই অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হচ্ছে। এছাড়া আগামীকাল সকাল 6:50 মোহনা টেলিভিশনের নিজস্ব চ্যানেলে এই অনুষ্ঠানটি পুনরায় সম্প্রচারিত হবে। আজকে আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানটির আজকে বিষয়বস্তু নির্ধারিত হয়েছে ভাষা আন্দোলন স্মরণে বর্তমান দেশের অর্থনৈতিক, রাজনৈতিক এবং বাজার পরিস্থিতি। আমাদের এই আলোচনা অনুষ্ঠানে দুজন বিশেষজ্ঞ অতিথি উপস্থিত হয়েছেন, আমাদের আমন্ত্রণে তারা এসেছেন। আসুন তাদের সাথে আমরা পরিচিত হই। প্রথমেই কমরেড টিপু বিশ্বাস, প্রখ্যাত বামপন্থী কৃষক নেতা এবং প্রধান সমন্বয়ক, জাতীয় গণফ্রন্ট, এবং এরপরে সিনিয়র সাংবাদিক এবং অভিজ্ঞ একজন সাংবাদিক, দৈনিক আলোকিত প্রতিদিনের সম্পাদক সৈয়দ রণ। আপনাদের দুজনকেই আমাদের স্টুডিওতে স্বাগত জানাই। ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ। আমরা প্রথমেই সুধী দর্শক যে বিষয়টি এখানে উত্থাপন করতে চাই, এটা ফেব্রুয়ারি মাস, অর্থাৎ মহান ভাষা আন্দোলনের এই মাসটিকে অবশ্যই আমাদের জীবন, আমাদের জীবিকা, আমাদের লক্ষ্য এবং আমাদের আত্মনিয়ন্ত্রণাধিকার এবং ৭১-এর যে মুক্তিযুদ্ধ, মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই বিষয়গুলো এখানে আমাদেরকে আলোকিত করে। আজকে বই মেলার উদ্বোধন হয়েছে ২১কে স্মরণ করে। খুব ভালো কাজ এটা ফেব্রুয়ারি মাসেই হওয়া উচিত। সব কিছু মিলিয়ে প্রথমেই আমি কমরেড টিপু বিশ্বাসের কাছে জানতে চাই যে এই যে ফেব্রুয়ারি মাস ভাষা আন্দোলনে যাদের অবদান ছিল তারা হয়তো অনেকেই জীবিত নেই, কিন্তু তাদের অবদানকে তো আমরা ভুলতে পারি না। সেই লক্ষ্য কত দূর এগুলো? শুধুই কি ভাষা আন্দোলন? শুধুই কি আমরা মাতৃভাষা বাংলায় কথা বলবো? তা নয়। এর পেছনে নিশ্চয়ই অর্থনৈতিক মুক্তির ইঙ্গিত ছিল, লক্ষ্য ছিল। এখনও কিন্তু আমাদের বাংলা ভাষা কিন্তু আদালতে, উচ্চ আদালতে বা নিচের দিকে কোথাও কিন্তু বাংলা ভাষা পুরোপুরি প্রচলিত হয়নি। এছাড়াও প্রকৌশল বিশ্ববিদ্যালয়, এছাড়া মেডিকেল কলেজ, বহু জায়গায় কিন্তু বাংলা ভাষা এখনও প্রচলিত হয়নি। সব কিছু মিলিয়ে এটার উপর একটি বিশ্লেষণ দেবেন কি? অবশ্যই। আমি যেটা মনে করি, ভাষা আন্দোলনের শুধু নয়, আমাদের দেশের জাতীয় আন্দোলনের ক্ষেত্রে, স্বাধীনতার ক্ষেত্রে মওলানা ভাসানীর অবদান অপরিসীম। এবং তার গড়া পার্টি আওয়ামী লীগ যখন মার্কিনের দিকে ঝুঁকে গেল, তখন সেটা ছাড়তেও তিনি দ্বিধা করেননি। এবং সত্যি বলতে কি, তিনি শ্রমিক, কৃষক, সাধারণ মানুষের মধ্যে থেকেই জাতীয় আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। আর ভাষা আন্দোলনের বিশ্ববিদ্যালয় কমিটি যেটা, তার নেতৃত্ব দিয়েছেন ভাষা মতিন, আব্দুল মতিন নামে পরিচিত। তিনি সম্যকভাবে পরিচিত ভাষা মতিন। এই দুজনেরই শুধু ভাষা বিষয় নয়, জাতীয় আন্দোলনেরই দুজনেরই ভূমিকা ছিল। এবং মওলানা ভাসানী কৃষকের আন্দোলন, আর আব্দুল মতিনও কৃষকের আন্দোলনের সাথে জড়িত ছিলেন। এবং সাধারণ বেশভূষা নিয়ে তারা দেশ, জাতি, জনগণের জন্য কাজ করেছেন। তাদের ভূমিকা অপরিসীম, শুধু ভাষার ক্ষেত্রে নয়, আমাদের জাতীয় স্বাধীনতার ক্ষেত্রেও অপরিসীম ভূমিকা। মওলানা ভাসানী স্বাধীনতার আন্দোলনের ডাক দিয়েছিলেন এবং আব্দুল মতিনও সরাসরি যুদ্ধে ছিলেন এবং যুদ্ধরত অবস্থায় তিনি গুলি খেয়ে ধরাও পড়েছিলেন।
তিনি আহত হয়েছিলেন আহত গুলিতে। হয়েছিলেন আপনিও গুলিতে। যুদ্ধে ছিলেন। জি, সেই যুদ্ধে সেই লড়াইয়ে আমিও ছিলাম। অতএব শুধু কথায় নয়, কাজে দেশ জাতি জনগণকে নিয়ে তারা কাজ করেছেন। আমি মনে আপনাদের করি লক্ষ্য ছিল স্বাধীন জনগণতান্ত্রিক পূর্ব বাংলা গঠন। জি, আমাদের তখন পার্টির নাম ছিল পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টি। জাতীয় কৃষক সমিতি আমরা করতাম মৌলানা ভাসানীর সাথে। আমরা অবশ্যই বলেছিলাম যে স্বাধীনতার যুদ্ধ মানেই হলো সশস্ত্রভাবে লড়াই করেই, সংগ্রাম এবং করেই। সেই যুদ্ধ পাক আর্মির বিরুদ্ধে ছিল, পাক পাকিস্তান আর্মির বিরুদ্ধে আমি এবং নিজেও তাদের লড়াই দোসরদের। করেছি। পাক আর্মি এবং তার দোসরদের বিরুদ্ধে আমি নিজেও লড়াই করেছি, এবং লড়াইয়ের মধ্য দিয়ে জনগণকে মুক্ত করার বিষয়েই আমরা ভেবেছি। কিন্তু যেটা দেখা গেল, লক্ষ লক্ষ মানুষ জীবন দিল স্বাধীনতার জন্য। এটা একটা গণযুদ্ধ ছিল। কিন্তু প্রথম প্রহরেই যেটা আম্রকাননে সৈয়দ নজরুল ইসলাম এবং তাজউদ্দিন সাহেব যে চুক্তি করলেন, সেইটা একটা স্বাধীনতার ইঙ্গিত দেয় না। সেটা ভারতের নেতৃত্বেই পরিচালিত ছিল। মৌলানা ভাসানী সেটা মানেন নাই সেই বিষয়, এবং আব্দুল মতিনও সেটা মানেন নাই। আমরা জনগণ লড়াই করেছি, কিন্তু আওয়ামী লীগের নেতৃত্বে ভারতের সহযোগিতায় যে স্বাধীনতা, সেটাই হলো আজকের যে পরিস্থিতি। এই পরিস্থিতির জন্য যে দুর্দশা, এই দুর্দশার প্রধান কারণ হলো এটা। অনেকেই শেখ মুজিবকে সম্মুখে আনেন, কিন্তু আমি বলবো শেখ মুজিব আগাগোড়া একটা ভিলেনের রোল প্লে করেছে। স্বাধীনতা, জনগণের মুক্তি সে কখনো চায়নি, সেইভাবে কাজও করেনি। সে পুরোপুরি মার্কিনের লোক, এবং পরে ভারতের সাথে আঘাত করেই কাজ করেছে। অতএব ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। সেই পথ ধরেই কিন্তু আমরা বাংলাদেশ এনেছি। কিন্তু যে বাংলাদেশ আমরা চেয়েছিলাম, সেই বাংলাদেশ কিন্তু প্রতিষ্ঠিত হয়। আপনাকে ধন্যবাদ, পরে আবার আসবো। আমি এখন সৈয়দ রণ, আপনি একজন অভিজ্ঞ সাংবাদিক, এবং আপনার এই অভিজ্ঞতা দিয়ে আজকে এইভাবে মূল্যায়নটা আমি চাই আপনার কাছ থেকে, বিশ্লেষণ। সেটা হলো যে ভাষা আন্দোলনের দীর্ঘ পথ অতিক্রম করে, পরিক্রমা করে এই অবস্থায় আমরা এসেছি। আজকে বইমেলার উদ্বোধন হলো। এখন গণতান্ত্রিক অবস্থা কোন পর্যায়ে, কোন পথে আমার যাওয়া দরকার, এই ভাষা আন্দোলনকে কেন্দ্র করেই প্রথম অবস্থানটাকে আপনি বিশ্লেষণ করবেন। এরপরে অন্য বিষয়ে আমরা যাব। বলুন। ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ অ্যাডভোকেট নাজমুল হক নান্নু মহোদয় এবং সহ-আলোচক জাতীয় গণফ্রন্টের প্রধান সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস এবং মোহনা টেলিভিশনের দর্শক শ্রোতা যারা এখন দেখছেন কিংবা পরে দেখবেন। আমি একটু কমরেড মহোদয়ের বিষয়টি একটু জাস্ট এখানে একটু করছি, মানে যুক্ত করছি। সেটি হলো মাওলানা ভাসানীর নেতৃত্বে আওয়ামী লীগ গঠিত হয়নি। মাওলানা ভাসানীর নেতৃত্বে গঠিত হয়েছিল প্রথমে মুসলিম লীগ, এরপর আওয়ামী মুসলিম লীগ, এরপর বিবর্তন হতে হতে আওয়ামী লীগ। তো যাই হোক, আমি এখানে একটু যুক্ত করে দিলাম, হয়তো সময় সংক্ষিপ্ততার জন্য আপনি কথাটি বলেছেন। যেটি ভাষা আন্দোলনের যারা শহীদ হয়েছেন, বীর শহীদদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে, এবং যারা ভাষা আন্দোলনে অংশগ্রহণ করেছেন তাদের বিদেহী আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভাষা সৈনিক আব্দুল মতিন মহোদয়ের সাথে আমার দু একটি প্রোগ্রামে অংশগ্রহণ করবার সৌভাগ্য হয়েছে, তাকেও আমি স্যালুট জানাচ্ছি, শ্রদ্ধা জানাচ্ছি। আজকে যে কথাটি ধারাবাহিকতা রক্ষা হলো, যে নির্বাচনের পর গণতান্ত্রিক যে ধারাবাহিকতার দিকে আবার বাংলাদেশ ফিরে এসেছে, এর জন্যে আমরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলছি। আর বইমেলার যে ফেব্রুয়ারি মাসেই বইমেলার যে উন্মোচন হলো, উদ্বোধন হলো, সে কারণে আমরা খুবই আশায় বুক পাততে পারি। ভাষা আন্দোলনই আসলে সূচনা করেছিল বাংলাদেশের ৭১ স্বাধীনতার সূচনা করেছিল। যে কথাটি বলেছেন কমরেড মহোদয়, আমি সে বিষয়ে কিছুটা একমত, যে মূলত অনেকেই স্বাধীনতা চাননি, কিন্তু ভাষা আন্দোলন স্বাধীনতার দ্বারকে উন্মোচন করে দিয়েছিল। এরপর ৬৯ গণঅভ্যুত্থান, এরপর ৭০ নির্বাচন। অনেক বই আছে, অনেক ন্যারেটিভ তৈরি করা যাবে। সেই বিষয়ে আসলে আলোকপাত করার চাইতে গুরুত্বপূর্ণ হলো যে বাংলাদেশ এখন আমরা
যেহেতু গণতন্ত্রের দিকে ধাপিত হচ্ছি, সেহেতু আমরা স্বাধীনতার মূল্যবোধ নিয়ে এবং ভাষা আন্দোলনের চেতনা নিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ইতিমধ্যে অতিবাহিত হয়েছে। বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাই। জুলাই গণঅভ্যুত্থান, আমার মনে হয় যে প্রধানমন্ত্রী মহোদয় বলেছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আগামী বছর থেকে আমরা নিশ্চয়ই এটা সগৌরবে পালন করব। এর মাঝখানে যেটি হয়েছে মাহে রমজানুল মোবারক, যেটি আমরা মাহে রমজানুল মোবারকের মধ্যে পড়েছে, এরপরেও আমাদের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা রক্ষা হবার জন্য আমরা অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী। তিনি অনেকগুলো কথা সামনে হাজির করেছেন, যে কথাগুলো আমাদেরকে আশা জাগানিয়া স্বপ্ন দেখাচ্ছে, স্বপ্ন জাগাচ্ছে। তিনি বলেছেন দ্রব্যমূল্যের লাগাম টেনে ধরবেন। এমন সময় সরকার গঠিত হয়েছে যে একেবারেই রমজানের প্রারম্ভেই সরকার গঠিত হয়েছে। এখন সরকারের হাতে মোটা দাগে বড় চ্যালেঞ্জ হলো দ্রব্যমূল্যের কতটুকু লাগাম তিনি টেনে ধরতে পারবেন প্রধানমন্ত্রী মহোদয়। এবং চাঁদাবাজিকে রুখে দিতে হবে, নির্মূল করতে হবে বাংলাদেশ থেকে। তিনি কথা বারবার বলেছেন উন্নয়নের কথা। উন্নয়ন কতটুকু বাংলাদেশে করতে পারবেন সেটি আমরা দেখবার জন্য অপেক্ষা করব, সরকারকে সময় দিব। বেকারত্ব দূরীকরণের কথা বলেছেন, দুর্নীতি দমনের কথা বলেছেন, আইনের শাসন বাংলাদেশে কায়েম করার জন্য তিনি কথা বলেছেন। এবং বিচার বিভাগের উপরে যে নগ্ন হস্তক্ষেপ, যেটা আওয়ামী দুঃশাসনের সময় ছিল, সেই নগ্ন হস্তক্ষেপ থেকে কতটুকু আমরা পরিত্রাণ পেতে পারি সেটা আমরা দেখব। তিনি অনেকগুলো কার্ড সামনে হাজির করেছেন, যে কার্ডগুলো জামাত অ্যালায়েন্সগুলো কিন্তু তুড়ি মেরে উড়িয়ে দিয়েছিলেন। তারেক রহমান কিন্তু কার্ড দেখিয়েছেন আমাদেরকে। সেটি হলো ফ্যামিলি কার্ডের কথা বলেছেন, হেলথ কার্ডের কথা বলেছেন, বেকার কার্ডের কথা বলেছেন, কৃষক কার্ডের কথা বলেছেন, আইন শৃঙ্খলার উন্নয়ন। এখন আইন শৃঙ্খলার উন্নয়নটা খুবই অপরিহার্য একটা ব্যাপার। মবক্রেসি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, বিচার বিভাগের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। এমনটি স্বপ্ন দেখিয়েছেন আমাদের ভাষা আন্দোলন। আমরা চলে যাচ্ছি সেই ভাষা আন্দোলনে। ভাষা আন্দোলন কিন্তু আমাদের শিখিয়েছে যে আমাদের অধিকার আমাদের রক্ষা করতে হবে। তো অধিকার রক্ষার নামে বেলেল্লাপানা কিংবা লাম্পট্যপানা এগুলো আসলে আমি এর মাঝখানে একটি প্রশ্ন জিজ্ঞেস করি, সেটা হলো যে বাজার পরিস্থিতি। আমরা সবসময় আমরা বলছি যে এখানে সিন্ডিকেট তৈরি হয়, তারা বাজারকে নিয়ন্ত্রণ করে, সিন্ডিকেটকে ভাঙতে হবে বলি। কিন্তু কিভাবে ভাঙতে হবে, কেমন করে ভাঙতে হবে, সেই বিষয়টা বিশ্লেষণ করতে হবে। এক, দ্বিতীয়ত যে কৃষক উৎপাদন করছে কিন্তু সে মূল্য পাচ্ছে না। একটা লাউয়ের কথা ধরা যাক, আমরা বাজারে কিনতে গেলে অনেক টাকা দিয়ে কিনতে হয়, 60, 70, 80, 100 টাকা দিয়ে কিনতে, তারা ক টাকা পায়? তাহলে মধ্যস্বত্বভোগী এবং অন্য যারা আছে তারা আজকে কৃষকদের কাছ থেকে এইভাবে কম টাকা দিয়ে কিনে বাজারে অনেক টাকায় বিক্রি করছে। নিম্নবিত্ত, মধ্যবিত্ত, শ্রমিক সকলেই। আমরা এটা থেকে কিভাবে রেহাই পেতে পারি? এখানে আপনাকে ধন্যবাদ। এখানে যে কথাটি যাওয়া দরকার সেটি হল মুক্তিযুদ্ধের চেতনায় যদি আমরা ফিরে যাই, তাহলে দেখব আমরা যে সেখানে সবার সম অধিকার নিশ্চিত করার জন্য সমাজতন্ত্রের যে কথাটি বলা হয়েছিল। এখন খোলা বাজার অর্থনীতি, মুক্ত অর্থনীতির বাজারে দরিদ্র আরও দরিদ্র হবে। যেমন আমরা এখন কিন্তু একটা কথা সামনে এসেছে, দরিদ্রের পরিসংখ্যান এই ইন্টারিম গভর্নমেন্টের সময় বেড়েছে, বেকারত্বের পরিসংখ্যান বেড়েছে। এখন বেকারত্ব দূর করবার জন্য তারেক রহমান আমাদেরকে স্বপ্ন দেখিয়েছেন, ভোট দেবার জন্য মানুষকে উদ্বুদ্ধ করিয়েছেন। এবং বাংলাদেশ থেকে যে টাকা পাচারের যে ব্যাপারটি, টাকা পাচারটা বন্ধ করতে হবে। টাকা পাচারটি বন্ধ করে এবং আমাদের যে বন্ধুপ্রতিম দেশগুলো আছে, যত দেশ আছে সেই দেশের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে। আইন শৃঙ্খলা বাহিনীর যখন উন্নয়ন ঘটবে তখন আমরা কিন্তু দ্রব্যমূল্য লাগাম টেনে ধরতে পারবো। কাজে এই সিন্ডিকেট ভাঙতে হবে। সিন্ডিকেট ভাঙতে হবে মানে খোলা বাজার অর্থনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মুক্তবাজার অর্থনীতি, বিশ্বায়নের যে অর্থনীতি থেকে বেরিয়ে আসতে হবে। সেই অর্থনীতির সূচকটা হলো ধনী হবে, দরিদ্র আরও নিঃশেষ হবে, মধ্যবিত্ত। এটা হলো আইনের শাসন কায়েম করতে হবে। প্রধানমন্ত্রীকে শক্ত হাতে হাল ধরতে হবে, যেটি তিনি ধরেছেন। আমরা দেখেছি যে তিনি আইন শৃঙ্খলাকে বাহিনীকে কিছুটা কমিয়ে, প্রোটোকলকে কমিয়ে তিনি জ্যামের মধ্যে গিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি বসবার চেষ্টা করেছেন। অনেক কিছুতেই পরিবর্তন তিনি আনবার চেষ্টা করেছেন। আজকে যেটা আমরা দেখলাম যে সচিবালয় থেকে হেঁটে তিনি বাংলা একাডেমি চত্বরে গিয়েছেন। তো এই যে হেঁটে যাওয়ার যে কর্মস্পৃহা, তিনি বলেছেন আমরা শনিবারে অফিস করব। তো প্রধানমন্ত্রী শনিবারেও অফিস করছেন। এখন এই জায়গাগুলো থেকে যদি আমরা টাচ করতে পারি, মূলত কথা হলো যে বাংলাদেশের টাকা যদি বিদেশে পাচার না করি তাহলে আমরা স্বনির্ভর হতে পারবো। আর দুই হলো সিন্ডিকেটের লাগাম টেনে ধরতে হবে। ধনী আরও ধনী হবে, দরিদ্র আরও নিঃশেষ হবে। এই জায়গাটা আমাদেরকে টাচ করতে হবে। মধ্যবিত্ত কিন্তু আমাদের ধ্বংস হয়ে যাচ্ছে। ধন্যবাদ আপনাকে। আবার আপনার কাছে এবার কমরেড টিপু বিশ্বাস,
আমি একটি প্রশ্ন আপনাকে এটাই এভাবে করতে চাই যে অনেক মিল কলকারখানা কিন্তু আপনার জুলাই আন্দোলনের পরে কিন্তু সেখান থেকে পালিয়ে গেছে, দেশ ত্যাগ করেছে, সেগুলো বন্ধ হয়েছে। যেহেতু এত ব্যাপক দুর্নীতি করেছে, এত লুণ্ঠন করেছে ব্যাংকগুলোতে, এই মালিকরা আর থাকেনি। আপনারা দুজনই বলুন যে এই 1.5 বছরে বা 1.5 বছরের কিছু বেশি সময় অন্তর্বর্তীকালীন সরকার এই বন্ধ হয়ে যাওয়া মিল কলকারখানা যেগুলো, সেগুলো কেন চালু করেনি? বহু শ্রমিক বেকার হয়ে গেছে, তাদের কর্মসংস্থান এখানে হতো যদি সেগুলোকে খুলে দেওয়ার ব্যবস্থা হতো, চালু করার ব্যবস্থা করা হতো। কোথায় দোষ ছিল? বিশ্লেষণ করুন। আমি আগের আলোচনার যে প্রসঙ্গটা একটু বলতে চাই। হ্যাঁ, বলুন বলুন। বলতে চাই যে ভাষা আন্দোলনের মূল নেতা মতিন সাহেব তো নাই, কিন্তু তার স্ত্রী এখনো বিছানায়। কেমন করে? বিছানায় আছে, তার চিকিৎসা হচ্ছে না, এবং তার মেয়ে ক্যান্সার, তার কোনো চিকিৎসা সেবাও হচ্ছে না। রাষ্ট্রের জন্য, জনগণের জন্য যারা রক্ত দিল, সেই বিষয়টি যদি রাষ্ট্র না দেখে তাহলে এগুলো খুবই দুঃখজনক এবং আমি বলবো অন্যায়। অতএব অবিলম্বে এই 21শে ফেব্রুয়ারিকে সম্মুখে রেখে ভাষা মতিনের পরিবার কি অবস্থায় আছে এটা রাষ্ট্র এবং কি রোগ সরকার। হয়েছে তার? ভাষা মতিনের স্ত্রী ভাষা মতিনের স্ত্রী বেড রিডেন, হাঁটতে পারেন না, চলতে পারেন না। আর তার বড় মেয়ে, সে ক্যান্সারের কি রোগী। রোগটা কি? হাঁটতে পারেন না, এটা তো রোগটা একটা আছে। তার কি ক্যান্সার হয়েছে? না না, তার কি কিডনির কোনো প্রবলেম হয়েছে? ক্যান্সারও হার্টের কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম হয়নি। হাঁটতে পারেন না, এটা কারণ নিঃসন্দেহে আছে। হাড়ের বিষয় হতে পারে, অন্য বিষয় হতে পারে। তো তিনি আপনি বলুন যে গুরুতর অসুস্থ, তার গুরুতর। অর্থনৈতিক সংকট আছে কি? তীব্র অর্থনৈতিক সংকট। হ্যাঁ, সেটা বলেন আপনি। তীব্র স্পষ্ট করে। অর্থনৈতিক সংকট রয়েছে তার এবং তার মেয়ের। রাষ্ট্র এবং সরকার এই বিষয়ে তার নজর মেয়ের দেবে। কি অসুখ হয়েছে? মেয়ে ক্যান্সার। তার ট্রিটমেন্ট হচ্ছে কি? ট্রিটমেন্ট ইন্ডিয়াতে যে হওয়ার পথে, কিন্তু প্রচুর, আমরা সকলেই জানি যে ক্যান্সারের ট্রিটমেন্ট মানে সেটা মারাত্মক অবস্থা, প্রচুর অর্থের যে দরকার। ভাষা আন্দোলনের আব্দুল মতিন একজন বাম রাজনীতিবিদ ছিলেন, ভাষা আন্দোলনে উনি নেতৃত্ব দিয়েছেন, ওনার অবদান ছিল, কিন্তু তার যে পারিবারিক এই অবস্থা, এগুলো তো বাইরে প্রকাশ হয়নি। পত্রিকায় এসছে কি? আপনারা জানিয়েছেন কি? কোথায় কোনো সংস্থার কাছে বলেছেন কি? এই বিষয়টি মোটামুটি সকলেই জানে, সকলেরই এটা জানা আছে যে তার পরিবারের, সে নিজে ব্যক্তিগতভাবে তার অবস্থাটা কীরকম, যে 5-7 বিঘা জমি পেয়েছিল পরিবারের থেকে, উনি নেন নাই, ভাইদেরকে দিয়ে দিছে। এবং বলতে কি, ব্যাংকে তার একটা টাকা নাই, তার 1 খণ্ড জমি নাই, তার একটা বাড়ি নাই, এমনকি তার দেহ মেডিকেলের চিকিৎসার জন্য দিয়ে দিছে। এবং তার চোখ দুটো 2 অন্ধ লোককে দান করেছেন, যারা তার চোখ দিয়ে দুনিয়া দেখছে। এই রকম একটি মানুষ, নিবেদিত প্রাণ, তার এই দুরবস্থা। আমি আশা করি যে এটা রাষ্ট্র এবং সরকার এই বিষয়টি ভালোভাবে। ধন্যবাদ আপনাকে। আমরাও এটা শুধু দর্শক, আমরা এটা আশা করি যে আব্দুল মতিন, ভাষা মতিন হিসেবে যিনি পরিচিত, তার পরিবারের সুচিকিৎসা হোক, অর্থনৈতিক সংকটকে দূর করা হোক। এটা আমাদের একটি জাতীয় কর্তব্য, মানবিক দায়িত্ব, এবং এটা কোনো দয়া নয়, এটা কোনো দান নয়, এটা হলো রাষ্ট্রের একটা কর্তব্য। এটা আমরা আমাদের এই মোহনা টেলিভিশনের ভিন্নমত আলোচনা অনুষ্ঠানের পক্ষ থেকে আমরা 3 জন যারা বসে আছি, আমরা সকলেই এটা আমরা সরকারের কাছে আবেদন করছি যে আপনারা এর একটা বিহিত ব্যবস্থা করবেন। আপনি যে প্রশ্নটা করেছিলেন সেইটা হলো যে আমি মনে করি আমাদের দেশে সব আছে। মাটির নিচে গ্যাস আছে, কয়লা আছে, তেল আছে, আমাদের জমিতে পাট হয়, আখ হয়, তামাক হয় এবং তুলা হয়। এসবগুলো দিয়ে কৃষি ভিত্তিতে যদি শিল্প গড়ে তোলা যায়, যা ইতিমধ্যে ছিল, সেগুলো বন্ধ হয়ে গেছে। কিছু চালুর কথা বলেছিল অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু আমরা আন্দোলনও করেছি, কিন্তু টাকা স্যাংশন হয় নাই। এখনও সেটা
খোলার পথে। কোনটার কথা বলছেন? আমি তো বলছি বন্ধ হয়ে যাওয়া যে ইন্ডাস্ট্রিগুলো। হ্যাঁ, বন্ধ হয়ে যাওয়া কলকারখানা 15টার মধ্যে 6টি চালু হয়েছে, 9টি চালু হয়েছে, 6টি চালু হয় নাই। কি আমি একটু ভুল বলতে পারি যে 6টা চালু হয়েছে, 9টা চালু হয় নাই? কিন্তু সেইটা অর্ডারও হয়েছিল, কিন্তু টাকা স্যাংশন হয় নাই। আমরা এই 6টা 9টা না তো, অনেক তো হবে। না 15টা মোট চিনির কল, মোট আমি চিনির কলের কথা বলছি না, গার্মেন্টস ফ্যাক্টরি তো অনেক বন্ধ হয়ে গেছে। গার্মেন্টস তো আছে ক্ষুদ্র ক্ষুদ্র, কিন্তু বড় বড় পাটকল, চিনি কল, সুতা কল, এগুলোই তো আগে যেগুলো পাকিস্তানটা রেখেছিল। ও, এটা আপনি পুরনো এইগুলো বলছেন। এগুলো কিন্তু সাম্প্রতিক কালে যেগুলো বন্ধ হয়ে গেছে, যেগুলো শ্রমিকরা আমি সেই মিলেই কথাগুলো বলছি। সব মিলেই এটা দ্রুত পদক্ষেপ নেওয়া দরকার আছে। এবং যে কথাটা আমাদের উপস্থাপক নাজমুল হক নান্নু বললেন যে মধ্যস্বত্বভোগীরা কৃষক উৎপাদন করে, কিন্তু কৃষক তার মূল্য পায় না। অন্তর্বর্তীকালীন যে মধ্যস্বত্বভোগী তারাই কিন্তু লুটপাট করে সেটাই তো বলা হয়েছে। এবং সেটা কিভাবে বন্ধ করা যায় সেটা বলেন। সেইটা হলো বন্ধ করা যায় যদি কৃষককে সাপোর্ট দেওয়া যায়। কৃষকের ফসল মাঠে থাকতেই বিক্রি হয়ে যায়, এবং এইসব সবজি এগুলো ধরে রাখার জন্য ব্যবস্থা রাখতে হবে। কিভাবে? মানে সেই ধরনের ব্যবস্থা নিয়ে যাতে এগুলোকে। সেই ধরনের ব্যবস্থাটা কি? কোলেস্টেরল। আচ্ছা, এটা সম্পর্কে আপনি বলুন। আমরা যেটা বলছি সেটি হলো যে ফিজ আপ করা, মানে কোলেস্টেরল ব্যবস্থা করা। যেমন আলো রাখার জন্য কোলেস্টেরলের ব্যবস্থা আছে, কৃষি পণ্যগুলো এগুলো তো প্রতিদিনের বিষয় থাকে। এখানে সজীব রাখার জন্য কোলেস্টেরলের ব্যবস্থা করা, কৃষিজাত পণ্যকে বাজারজাত করবার জন্য একটু সময় নেওয়ার জন্য তাদেরকে ফিজ আপ করার ব্যবস্থা করা। এটা ইতিমধ্যেই তারেক রহমানের সরকার যে কথাটি বলেছে আমরা অবগত আছি সংবাদকর্মী হিসেবে। তিনি বলেছে বন্ধ হওয়া মিল কারখানা ইন্ডাস্ট্রি যেগুলো আছে অনতিবিলম্বে চালু হবে। এর জন্য তারা কাজ শুরু করেছে, অলরেডি কাজ শুরু করেছে ইতিমধ্যেই। কয়েকদিন হলো সরকার গঠিত হয়েছে। এটা ঠিক আছে। আমি বলেছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এই কাজগুলো আপনার চালু করার জন্য উদ্যোগ নেওয়া উচিত ছিল, সেই উদ্যোগটা নেওয়া হয়নি, সেই কথা বলা হয়েছে। আর আপনি যে কথাটা বললেন অত্যন্ত সত্য, যে কৃষকদের যে পণ্য সেগুলো যাতে সেখান থেকে সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়, ন্যায্য দামে যাতে ক্রয় করে তারা, আপনি যেটা বলেছেন, কোল্ড স্টোরেজ অথবা সেখান থেকে জমা রেখে তারপরে বাজারজাত করবার জন্য করা, তাহলে কৃষকরা মূল্যটা পেতে পারে। কিন্তু যদি মধ্যস্বত্বভোগীরা যদি কৃষকদের কাছ থেকে অভাবের অবস্থা থেকে যদি তারা ক্রয় করে নেয়, তাহলে পেটের দায়ে তারা কম দামে পেয়েছে। এটা একটা বিষয়। আর একটা বিষয় হলো যে আপনার যে আমি যেটা বলেছি আগে, যে বাজার সিন্ডিকেটটা ভাঙার যে ব্যাপারটা, বাজার সিন্ডিকেটটা ভাঙা যাবে তখনই যখন আইন শৃঙ্খলাকে আপনি উন্নয়ন ঘটাতে পারবেন, যখন আপনি বিচার বিভাগকে স্বাধীন করে দিতে পারবেন, যখন আপনি জবাবদিহিতামূলক সরকার গঠন করতে পারবেন, যখন দুর্নীতিকে আপনি জিরো টলারেন্সে নিয়ে আসতে পারবেন, তখন একাই সব ঠিক হয়ে যাবে। এখন বাংলাদেশের যে ব্যাপারটি হয়েছে সেটি হলো যে আপনার কর্পোরেট হাউসের কাছে সব চলে গেছে। কর্পোরেট হাউসগুলোকে, এবং ধনী আরও ধনী হচ্ছে, মানে টাকার পাহাড় গড়ছে কেউ, আর কেউ নিঃশেষ হয়ে যাচ্ছে। এই জায়গাতে হাত দিতে হবে সরকারকে মূলত। সেটি হলো যে খোলা বাজার অর্থনীতি থাকবে বিশ্বায়নের কারণে। এখন বিশ্ব একটা পাড়া বা একটি গ্রামে রূপান্তরিত হয়েছে। আমরা যদি স্বাধীনতার মূল্যবোধের কথা চিন্তা করি, আমরা যদি ভাষা আন্দোলনের মূল্যবোধের কথা চিন্তা করি, ভাষা আন্দোলনের যে ব্যাপারটি আপনি জানবেন নিশ্চয়ই, যে পৃথিবীতে এমন কোনো ইতিহাস নাই যে কোনো জাতি তার ভাষাকে রক্ষা করবার জন্য জীবন উৎসর্গ করেছে কিংবা বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছে, যেটা বাঙালি জাতি করেছে। তো কাজেই এই বাঙালি জাতির প্রতি শ্রদ্ধা রেখেই ভাষা আন্দোলনের মাসে এবং এই মাহে রমজানুল মুবারকের মাসে এই মোহনা টেলিভিশনের মাধ্যমে যে কথাটি বলতে চাই সেটি হলো, সিন্ডিকেটকে ভাঙতে হবে, সিন্ডিকেটের লাগাম টেনে ধরতে হবে। ধনী আরও ধনী হবে, গরিব নিঃশেষ হবে, মধ্যবিত্ত। আপনার এই কথাগুলো হচ্ছে না, আমি আপনাকে একে একে বলুন। সিন্ডিকেট কিভাবে ভাঙতে হবে বলেন? সিন্ডিকেট ভাঙতে হবে, আইনের শাসন কায়েম হলেই সিন্ডিকেট ভাঙবে। জবাবদিহিতামূলক জায়গায় নিয়ে আসতে হবে ব্যবসায়ীদের। ব্যবসায়ীরা যে মজুতদারি করে, মজুতদারি জবাবদিহিমূলক, এটার বিশ্লেষণটা আমি 1 মিনিটে দিচ্ছি। সেটি হলো, ধরেন চিনি আছে, চিনি আমরা 20 জন ব্যবসায়ী চিনির ব্যবসা করি ঢাকা শহরে। আমরা কি করলাম? মজুত করলাম, বাজারে কৃত্রিম ক্রাইসিস তৈরি করে দাম বাড়িয়ে দিলাম, এরপর চিনি ছেড়ে দিলাম।
এই যে মজুতদাররা যে আটকিয়ে দেয় পণ্যগুলো, এই আটকিয়ে দেওয়ার ব্যবস্থাটা সঠিক ইয়েতে আনতে হবে, মানে আইন শৃঙ্খলা বাহিনী এটাকে সঠিকভাবে তদারকি করবে। সঠিকভাবে যদি তদারকি করে, ব্যবসায়ীদের লাগাম যদি টেনে ধরতে পারে, তাহলে আপনার এই কৃত্রিম ক্রাইসিসগুলো তৈরি হবে না। যেমন লেবুর যে ব্যাপারটি আমি বলি, ফার্ম গেটে লেবু কিনতে গেলে আপনি 100 টাকা হালি কিনবেন, যদি আপনি মিরপুরে কিনেন 60 টাকা হালি কিনবেন, যদি আপনি সাভারে কিনেন 30 টাকা হালি কিনবেন। তাই লেবুর যে দামটি, ইতিমধ্যে যে দামটি সামনে এসেছে, সে দামটি সামনে এসেছে কাঁচামরিচের এবং লেবুর দাম দেখবেন যে বিভিন্ন এলাকায় বিভিন্ন রকম। তার মানে আমরা ওটা বলছি না, দুটো দোকান পাশাপাশি আছে, এক দোকানে একটা জিনিস কিনতে গেলে একই জিনিসের 2 রকম দাম পাওয়া যায়, কিন্তু সেটা দেখার কেউ নেই, তাই না? এইটাই আমি বলতে চাচ্ছি। আপনি কমরেড টিপু বিশ্বাস, আপনি বলুন। আমি যে কথা বলতে চাই যে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়। তিনি বলেছেন বন্ধ কলকারখানাগুলো চালু করা হোক, কিন্তু একটি বিষয়, যেগুলো রাষ্ট্রায়ত্ত কলকারখানা, সেগুলোকে উনি যেটা বলেছেন যে কতটা ব্যক্তি মালিকানা দেওয়া যায়, কতটা সরকারি এতে রাখা যায়, না করে সরকারি পরিচালনাতেই যাতে পুরো মিল কলকারখানাগুলো চালু হতে পারে তার ব্যবস্থা করা দরকার বলে আমি মনে করি। আর মধ্যস্বত্বভোগী যাতে এটা ব্যবহার করে তারা বড়লোক হচ্ছে, আর কৃষকরা মূল্য পাচ্ছে না, ভোক্তারা উচ্চ মূল্যে কিনতে হচ্ছে, এগুলো কন্ট্রোল করা যায় যদি সাপোর্ট দেওয়া যায় কৃষকদেরকে। এবং যেটা ইতিমধ্যে আলোচিত হয়েছে যে সেখানে কোল্ড স্টোরেজ করে এবং সরকার টাকা দিয়ে, আপনি বলুন যে সংশ্লিষ্ট প্রশাসন, হ্যাঁ, অর্থাৎ বাজার নিয়ন্ত্রণের জন্য যে প্রশাসনের যে অংশটি জড়িত, তারা যদি দুর্নীতিমুক্ত হয়, তারা যদি তাদের দায়িত্ব সঠিকভাবে প্রতিপালন করে, তাহলে মজুতদার, সিন্ডিকেট সব কিছু ধরা খাবে এবং এটার ব্যাপারে নির্মমতা থাকতে হবে। না, তারা হবে না, এবং আইনের শাসনটা এখানেই আপনার প্রয়োগ করতে হবে। তারা হবে না, তারা অত ভালো মানুষ হবে না। অতএব দুর্নীতির যে লাগাম, সেটা সরকারকে টেনে ধরতে হবে। সেটাই তো বলা হচ্ছে, সেইটা টেনে ধরতে হবে, সেটাই তো বলা হচ্ছে। হ্যাঁ, সেইটা টেনে ধরে আমরা যদি অগ্রসর হই, তাহলে মধ্যস্বত্বভোগীরাও সুযোগ পাবে না এবং সরকার এটাকে নিয়ন্ত্রণ যদি করে, কিন্তু আসলে সরকারের সদিচ্ছা কতটুকু কার্যক্রমের মধ্য দিয়েই সেসবগুলো হবে, এটা বলার অপেক্ষা রাখে না। এটা আপনি বলেন না, এটা সদিচ্ছা প্রকাশ করেছে, আপনাকে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করেন এবং আমি সুতরাং আপনাকে সেটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। মূলত আইনের শাসন যদি কায়েম হয়, বাংলাদেশে আইনের শাসন যদি কায়েম হয়, যে আমার যদি মৌলিক অধিকারগুলো আমি রক্ষা করতে পারি, যেমন স্বাস্থ্য কার্ডের কথা বলা হয়েছে, কৃষকের কার্ডের কথা বলা হয়েছে, ইত্যাদি ইত্যাদি বলা হয়েছে, যে কথাগুলো ফ্যামিলি কার্ডের কথা বলা হয়েছে, বেকারত্বদের কার্ডের কথা বলা হয়েছে, এই ক্ষেত্রে আইনের শাসন যদি সর্বক্ষেত্রে কায়েম হয়, তাহলে বাংলাদেশের যে অব্যবস্থাপনা আছে, এই অব্যবস্থাপনাগুলো দূর হবে। আর অব্যবস্থাপনা দূর হলে বাজার সিন্ডিকেট ভেঙে চলে খান হয়ে যাবে। শোনেন, এইটা হলো একটা কথা যে আইনের শাসন কায়েম করতে হবে। এখন আমরা কিন্তু কেউ এটার ভেতরে প্রবেশ করি না যে আইনের শাসনটা কিভাবে প্রয়োগ হবে। এটাই হলো বিশ্লেষণাত্মক কথা। আপনাকে আমি একটি উদাহরণ দিই, সেটা হলো এই যে ফ্যামিলি কার্ড কারা পাবে, এটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে। এবং আপনি লক্ষ্য করেছেন যে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে বলেছেন যে আগামী 180 দিনের মধ্যে কার কীরকম, মানে কেমন পারফরমেন্স বা কেমন কর্মতৎপরতা, তার উপর নির্ভর করবে মন্ত্রিত্ব এবং দায়িত্ব। সেগুলো আপনাদেরকেই সেখানে বুঝে নিতে হবে। এই ধরনের এত স্পষ্ট কথা অন্য কোনো সরকার বলেনি। সুতরাং ফ্যামিলি কার্ড এখানে যদি কোনো রকম লেনদেন হয়, এখানে যদি সেখানে পরিচিত যে পাবে, যার বেশি প্রয়োজন, তাকে না দিয়ে যদি টাকা পয়সার লেনদেন করে দেওয়া হয়, তাহলে নিঃসন্দেহে সেটা সকলের চোখে পড়বে এবং মানুষের মধ্যে এই সাহস আসবে যে কোনো অন্যায়কে প্রতিবাদ করার। অনেক সময় একটা এমপির সামনে অন্যায়ের প্রতিবাদ করতে পারেন, একটা ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যানের সামনে প্রতিবাদ করতে পারে না যে আমি গ্রামেই থাকতে পারবো না ইউনিয়ন কাউন্সিলে। সেই জন্য আপনার দুইজনই সঠিক কথা বলেছেন। আরও কিছু বলুন আপনি। আমি যে কথাটা, ধন্যবাদ আপনাকে, যে কথাটি এখন বলতে চাচ্ছি, সামাজিক যোগাযোগ মাধ্যম এত স্ট্রং হয়েছে যে যোগাযোগ মাধ্যম স্ট্রং হওয়াতে আপনার এখানে আগের মতো দেশ পরিচালনা করবার কোনো স্কোপ নাই। কাজেই
এই যে আপনি খেয়াল করবেন যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু ফেসবুক দেখেন, ফেসবুকের ন্যারেটিভগুলো দেখেন, তিনি কিন্তু টেলিভিশন দেখেন এবং দেখে দেখে তিনি কিন্তু ওই পদক্ষেপগুলো নেন। যখন তিনি বিদেশে ছিলেন তখন আমি বলি আমাদের মানিকগঞ্জে দুটি ঘটনা ঘটেছিল। একটি ছেলে বানিয়েছিল, আপনি জাহাজ বানিয়েছে, মানে প্লেন বানিয়েছিল, প্লেন। তো সেই প্লেনের কারণে সেখানে মানিকগঞ্জ জেলা বিএনপির সভাপতি তিনি গিয়ে সেখানে ডোনেট করেছে। এবং দেখবেন আপনি যে শেখ হাসিনার মূর্তি যে ছেলেটা বানিয়েছিল মানিকগঞ্জে, তার বাড়ি পুড়িয়ে দিয়েছিল আগুন দিয়ে, তার পাশে কিন্তু বিএনপি নেতৃবৃন্দ গিয়ে দাঁড়িয়েছে। এরকম ঘটনা ঘটেছে। কাজেই তিনি কিন্তু এই সামাজিক যোগাযোগ মাধ্যমের যে সত্য ঘটনাগুলো কিংবা টেলিভিশনে গণমাধ্যমে প্রচারিত যে ঘটনাগুলো সেদিকেও তিনি দৃষ্টি রাখেন। কাজেই আপনার এই সামাজিক তথ্যবহুল এই সময়ে, গণমাধ্যমের এই জয় জয়কার সময়ে বাংলাদেশে কোথায় কি ঘটছে সেগুলো ভাইরাল হতে সময় লাগে না। ভাইরাল হলে আমার মনে হয় না যে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কোনো অন্যায়ের সাথে আপোষ করবেন, এটা আমার মনে হয় নাই। আজ পর্যন্ত তার বিহেভিয়ারে এই কথাটি আমরা স্পষ্ট বলতে পারি না, কারণ পৃথিবীতে কিছু সভ্য কান্ট্রি আছে। তিনি লন্ডনে ছিলেন 17 বছর। 17 বছর লন্ডনে থাকার কারণেই তিনি জ্যাম উপেক্ষা করে নিজের জীবনের ঝুঁকি নিয়ে, তার বাবাকেও তো নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং বেগম খালেদা জিয়াকেও ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে আওয়ামী ফ্যাসিস্ট দোসররা। সে তার জীবনের মায়াকে উপেক্ষা করে কিন্তু তিনি জ্যাম উপেক্ষা করে তিনি এগিয়ে যাচ্ছেন। আমরা তার উপর ভরসা রাখতে চাই। হ্যাঁ, ঠিক আছে, এটা তো অবশ্যই রাখবেন। উনি আরেকটি কথা বলেছেন, সেটা বলুন। সেটা হচ্ছে যে আজকে আমাদের পড়াশোনাটা করতে হবে। আজকে আমাদের এই যে দেখা যায় তথ্য প্রযুক্তির সময় আমাদের এখানে যে আপনার স্মার্টফোনগুলো এসছে, আজকাল কিন্তু পড়াশোনা কেউ করতে চাচ্ছে না, কিন্তু এটারও দরকার আছে, পড়াশোনাটাও দরকার আছে। আপনি নিজেও জানেন যে এখন সহজে কেউ একটা উপন্যাস পড়তে চায় না, একটা প্রবন্ধ সাহিত্য পড়তে চায় না, এমনকি পত্রিকাটাও পুরোপুরি পড়ে না। কোথায়? স্মার্টফোনটা চোখের সামনে রাখে। এই অভ্যাসটা থেকে উনি বলেছেন যে পড়াশোনাটা করতে হবে। এটা একটা ভালো কথা বলেছেন, এটার দিকে আমাদের দৃষ্টি দিতে হবে। কমরেড টিপু বিশ্বাস, আপনাকে আরেকটি কথা জিজ্ঞাসা করি, সেটা হলো যে মানুষের কর্মসংস্থান, অনেক বেকার শ্রমিক আছে এবং সেখানে আপনি জানেন যে সাধারণ শ্রমিক আছে, কৃষি শ্রমিক আছে এবং লেখাপড়া শিখে অনেকে কর্মসংস্থানের অপেক্ষা করছে। আপনি কি মনে করেন যে বিদেশে আজকে সেখানে কর্মসংস্থানের ব্যবস্থার জন্য ব্যাপক একটি ব্যবস্থা নেওয়া উচিত? আমি যেটা মনে করি, একটু আগেরটা ধরে যে সবচেয়ে শক্তিশালী হলো সরকারের পদক্ষেপ যেগুলো আলোচনা করা হয়েছে, যাতে দুর্নীতি না হয়, সিন্ডিকেট ভাঙে, যে সমস্ত বিষয় আলোচনা হয়েছে, এর মধ্যে যে বিষয়টা আমি বেশি গুরুত্ব দিতে চাই, জনমত গঠন করা এবং জনগণকে শক্তিশালীভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হবে। কারোর মুখাপেক্ষী হয়ে না থেকে, দয়ের উপরে না থেকে, যেখানেই অন্যায় সেখানেই যদি জনগণ সংগঠিত হয়, ঐক্যবদ্ধ হয় এবং প্রতিরোধ গড়ে তোলে অন্যায়কারীর বিরুদ্ধে, শাসকদের শোষকদের বিরুদ্ধে, আমার মনে হয় তাহলে সব সরকারও তখন সেটা বাধ্য হবে এবং প্রশাসনও দুর্নীতি করে পার পাবে না। আচ্ছা, ঠিক আছে, আপনি কথা সত্য। আমি যেটা জিজ্ঞাসা করেছি সেটা উত্তর দেন। কর্মসংস্থানের জন্য বাইরে, হ্যাঁ, আমি যেটা বলতে চাই যে প্রথম কথা হলো নিজের দেশের যে কর্মসংস্থানের সমস্যা, সেই সমস্যাগুলোকে দেখে সেইগুলো পদক্ষেপ নিয়ে জনজীবনকে যাতে কাজে লাগানো যায়, জনগণকে তাদেরকে সেইভাবে ব্যবস্থা নিয়ে এখানে মূলত কর্মক্ষেত্র তৈরি করতে হবে। এক নম্বর, এখানে কলকারখানা, কৃষক, কৃষির ক্ষেত্রে কৃষকদেরকে অতিরিক্ত যারা অনুপস্থিত ভূমি মালিক যারা, তাদের জমি কৃষকদেরকে কীভাবে দেওয়া যায়, কেননা উৎপাদন মূল যন্ত্র তো জমি, সেই জমি তো কৃষকদের নাই। তারপরে এখানে বীজ চলে গেছে বিদেশের হাতে, সার চলে গেছে তাদের হাতে। এই সবগুলোকে দেশীয়ভাবে মুক্তবাজার অর্থনীতির বিপরীতে এখানে দেশীয় ক্ষেত্রে যাতে এগুলোকে কার্যকরী করা যায় সেই পদক্ষেপ নিতে হবে, নিয়ে তার অবকাঠামো গড়ে তুলতে হবে। অন্যদিকে যে বিপুল শ্রমিক বেকার, তাদেরকে প্রশিক্ষিত করতে হবে, ট্রেনিং দিয়ে তাদেরকে শিক্ষিত করে। উদাহরণটা এইভাবে দেন না আপনি, একটি ধরুন যে একটা শিল্প কল কারখানা স্থাপন করতে হবে, কোনটার চাহিদা বেশি আছে বাংলাদেশে, তেমন একটা ইন্ডাস্ট্রি করতে হবে, অথবা কৃষিভিত্তিক শিল্প করতে হবে, তাই না? ফল উৎপাদন হলো, তার একটা ইন্ডাস্ট্রি করতে হবে যাতে এটার থেকে উৎপাদন করে আমরা বিদেশে
এটা রপ্তানি করতে হয়। ভুটান যেমন আছে, সেখানে ফল হয়, সেই ফলের থেকে তারা আপনার ইন্ডাস্ট্রি করেছে আর কি, কৃষিভিত্তিক যে যে আপনার শিল্প তারা স্থাপন করেছে, সেটা তারা বিদেশে রপ্তানি করছে, তারা সেখান থেকে বৈদেশিক মুদ্রা আয় করছে। তা আমাদের এখানে সেটা সম্ভব। নর্থ বেঙ্গলে আপনার আম, বিপুল পরিমাণ আম উৎপাদন হচ্ছে, ঈশ্বরদীতে লিচু উৎপাদন হচ্ছে, ঈশ্বরদী, পাকশি প্রচুর। তো তাহলে এই যে শিল্পভিত্তিক কারখানা স্থাপিত হয়, সেখান থেকে তো আমাদের একটা আমি শিল্প সেই উৎপাদন। ভিতরটাই বলছিলাম। সেই প্রসঙ্গটা বলেননি। আচ্ছা, আমি আপনার কথাটা বুঝেছি যে বিদেশে কর্মসংস্থানের যে ব্যাপারটি, এইটু বলুন না। মিডিল ইস্টে কর্মসংস্থানের গোড়াপত্তন স্থাপন করেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। এখন বাংলাদেশে বিদেশের মার্কেটে, হ্যাঁ, আমরা দেখেছি যে আওয়ামী লীগ সরকারের আমলে মিডিল ইস্টের যে লোক পাঠানোর যে ব্যাপারটি গভর্নমেন্টের তরফ থেকে, সেটি একেবারে ভঙ্গুর অবস্থায় দাঁড়িয়েছিল। একটা সময় খুব জিয়া রহমানের হাত দিয়ে যেটা শুরু হয়েছিল সেটা খুব জয় জয়কার ছিল। সেটা তারেক রহমান নির্বাচনী ইস্তেহারেও বলেছেন যে দক্ষ প্রশিক্ষিত শ্রমিকদের বিদেশে পাঠাবেন। এখন বাংলাদেশে কর্মসংস্থান সব করা যাবে বিষয়টি এমন না, কারণ 56,000 বর্গ মাইলের মধ্যে 19 বা 20 কোটি লোকের বসবাস, এটা পৃথিবীর কোথাও নাই, বিরল ইতিহাস। কাজেই বিদেশেও প্রশিক্ষিত শ্রমিকদের পাঠাতে হবে, মিডিল ইস্টের সাথে সম্পর্কের উন্নয়ন ঘটাতে হবে, বিদেশিদের সাথে শুধু মিডল ইস্ট না, আপনি মালয়েশিয়া এবং আরো ইউরোপ বিভিন্ন রাইট, যেটা ইউনুস সাহেব করতে পারতেন, কিন্তু ইউনুস সাহেব এটার ব্যাপারে তিনি করার কথা বলেছিলেন, হয়তো তিনি বলেছিলেন কিন্তু করতে পারেননি। এখন এই সরকার করবে, তার মেলা ব্যর্থতা আছে। তিনি তো প্রথমে বলেছিলেন সংস্কার, বিচার, নির্বাচন। এখন বিচারের কার্যক্রম আমরা দেখেছি, সংস্কারও আমরা দেখেছি, এখন নির্বাচন তো আমরা দেখলাম। একটি নির্বাচিত সরকার, গণতান্ত্রিক সরকার এসেছে। এই সরকারের কাছে আমাদের যে দাবিটি, মূলত এই সরকারও বলেছে সেটি হলো আইন শৃঙ্খলার উন্নয়ন ঘটান, প্রথমে মানুষের নিরাপত্তার ব্যবস্থা করেন, মানুষকে আইনগত সহযোগিতা প্রদান করেন এবং বেকারত্বকে দূরীকরণ করেন। মানে যেটি ডক্টর ইউনূস বলেছিলেন যে জাদুঘরে পাঠাবেন তিনি বেকারত্বকে, কিন্তু পাঠাতে পারেননি, তিনি কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারেননি। আমরা তারেক রহমানের কাছে আজকের এই মোহনা টেলিভিশনের মাধ্যমে ডক্টর অ্যাডভোকেট নাজমুল হক নান্নু মহোদয়ের পরিচালিত এই ভিন্ন মাত্রা অনুষ্ঠানের মাধ্যমে যেটি বলতে চাই, সেটি হলো মানুষের আগে ভাত এবং বস্ত্রের ব্যবস্থা করতে হবে, মানুষকে অনাহারী রাখা যাবে না এবং বেকারত্ব দূর করতে হবে। বেকারত্ব দূর করবার জন্যে যেটি যে কৃষিভিত্তিক শিল্প কলকারখানা, ইন্ডাস্ট্রিজ তৈরি করতে হবে, পাশাপাশি বিদেশে পাঠানোরও দক্ষ প্রশিক্ষিত শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থা করতে হবে। আর দুর্নীতিকে টোটাল জিরো টলারেন্স করতে হবে। আর বিদেশের টাকা পাঠানোর যে ব্যাপারটি, পাচারের ব্যাপারটি, এটিকে সমূলে বিনষ্ট করতে হবে। তার মানে বিদেশে টাকা না পাচার হলে, বাংলাদেশের টাকা যদি বাংলাদেশেই থাকে, তাহলে বাংলাদেশ ডেভেলপ করতো এতদিন, যেটা ডেভেলপ করতে পারে। এখন তথ্য প্রযুক্তির ক্ষেত্রেও কিন্তু বেশি করে দৃষ্টি দিতে হবে, কারণ আধুনিক বিশ্বের যে বিকাশ হচ্ছে তথ্য প্রযুক্তি, এমনকি আপনি নিশ্চয়ই জানেন এআই, রাইট, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও কিন্তু একটা প্রতিযোগিতার মধ্য দিয়ে আমাদেরকে আজকে মানে শিক্ষিত ছাত্ররা, তরুণরা কিন্তু তৈরি হচ্ছে, ওই দিকে ধাবিত হচ্ছে। সুতরাং এই রাষ্ট্রের অনেক বড় দায়িত্ব। আপনারা দুজনই যে আলোচনাগুলো করেছেন, এটা সত্যি যে আজকে একটি গণতান্ত্রিক সরকার, যে এখানে তারেক রহমানের নেতৃত্বে, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যেভাবে আজকে একটি সরকার ভালো কিছু করুক, নিঃসন্দেহে আপনারা সকলেই চান, আমরা এটা আশা করতে পারি। আপনি বলুন এ সম্পর্কে। আপনি, আমার কথা হলো যে এখানকার যে ব্যবস্থা এখন চালু আছে সেটা বন্ধ করতে হবে। আমাদের প্রধানত জোর দিতে হবে আমাদের জাতীয় উৎপাদনের ক্ষেত্রে, এবং সেই কাজগুলো যদি আমরা করতে পারি, পুরাতন শিল্প আমরা খুলব এবং নতুন শিল্প গড়ে তুলব। একই সাথে আমাদের যে শ্রমিকরা, তাদের দক্ষতা তৈরির ভিত্তিতে বিদেশের যেসব জায়গাতে পাঠানো সম্ভব, এই দুটো পথ নিতে হবে। আর সবচেয়ে বড় কথা হলো রাষ্ট্রযন্ত্রেও মধ্যে যে বিষয়টি আমরা বলে থাকি, সিস্টেম ইটসেলফ কারাপ্টেড। এই ব্যবস্থার মধ্যে যদি দুর্নীতি থাকে, সরষার মধ্যে যদি ভূত থাকে, কোনো কিছুই কিন্তু হবে না। এই জায়গাটায় কঠিনভাবে, কঠোরভাবে, অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের মধ্যে দিয়ে যদি দুর্নীতি থাকে,
তাহলে ভালো কিছু হবে না। আপনি কি তাই মনে করেন? আমলাতান্ত্রিক জটিলতা কাটায় উঠতে হবে, এক কথা, মানে জি। যেটা ফাইল চালাচালি বন্ধ করতে হবে, যেটা 1 ঘন্টায় সম্ভব সেটা যেন একদিন না লাগে। একদিন না লাগে। যেমন একটি ঘটনা আমি উদাহরণ হিসেবে বলতে পারি, সেটি হলো যে সচিবালয়ে কর্মরত একজনের ছেলে তিনি হয়েছেন, কিডন্যাপ হয়েছেন, কিডন্যাপাররা তার কাছে টাকা চেয়েছেন, তখন প্রধানমন্ত্রী দপ্তরে ছিলেন, হঠাৎ করে তিনি ঢুকে হ্যাঁ, পড়েছেন। এটা একটা বিরাট কাজ করেছে, কোনো সন্দেহ নাই। এই যে ধন্যবাদ জটিলতা আপনাদের নাই, এই ধরনের কাজ। ধন্যবাদ, আমলাতান্ত্রিক জটিলতাকে দূর করতে হবে বাংলাদেশ অবশ্যই থেকে। অবশ্যই আপনাদের দুইজনকেই ধন্যবাদ আলোচনার জন্য। শুধু দর্শক, মোহনা টেলিভিশনে আজকে ভিন্ন মত আলোচনা এখানেই শেষ হলো। আপনাদের ধন্যবাদ, আবার দেখা হবে। ধন্যবাদ। শুভরাত্রি।